নির্বাচনের পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নাকি দেশ ছাড়তে ঢাকা বিমানবন্দরে অবস্থান করছেন। ঠিক এমন একটি ভুয়া দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী নাকি বলেছেন জাতীয় নির্বাচনে ভোট কারচুপি হয়েছে, কিন্তু দাবিটি সম্পূর্ণ মিথ্যা, তিনি এমন কোনো কথা বলেননি। চলুন দর্শক, শুরুতে কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ধরে ফেলেন যাতে পালাতে না পারে, এমন আহ্বান সহ একটি দাবি ছড়ানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে ঘিরে। শফিকুল আলমকে জড়িয়ে দেশ ছাড়তে ঢাকা বিমানবন্দরে অবস্থানের দাবিতে বেশ কিছু আপত্তিকর মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে পোস্টটিতে। দাবিটির সঙ্গে বিমানবন্দরে তোলা একটি ছবিও যুক্ত করা হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি এবং ফ্লাইট সংক্রান্ত তথ্যেরও কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এদিকে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে যে ঢাকার পুলিশ কমিশনার সাজ্জাদ আলী ভোট দিতে পারেননি, কারণ তার ভোট আগেই অন্য কেউ দিয়ে দিয়েছে। এমন একটি বক্তব্যকে কেন্দ্র করে আবার নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, পাশাপাশি ডিএমপি কমিশনারের দায়িত্বেও অবহেলার অভিযোগ আনা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রায় 1 মিলিয়ন ভিউজ হয়েছে এবং হাজার হাজার মানুষ ভিডিওটিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে প্রচারিত ভিডিওটি বিশ্লেষণে দেখা যায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি সংক্রান্ত কোনো অভিযোগ করেননি, বরং তিনি 2018 সালের নির্বাচনের ঘটনা বর্ণনায় এই বক্তব্যটি দিয়েছেন। মূলত কমিশনারের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর এই দাবিটি ছড়ানো হয়েছে। শুধু তাই না, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে ঢাকা 8 আসনের ফলাফল ভুয়া, কিন্তু যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। ফলাফল সুষ্ঠুভাবেই গণনা করা হয়েছে এবং মির্জা আব্বাসও স্পষ্টভাবেই বিজয়ী হয়েছেন। তিনি প্রায় 5300 ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকে পরাজিত করেছেন। নির্বাচনকে ঘিরে ভোট গণনা নিয়ে অভিযোগ উঠলেও প্রতিপক্ষের দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল রাজনীতির মাঠে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ভুয়া ফটোকার্ড ও ডিপফেক ভিডিওকে অস্ত্র বানিয়ে ছড়ানো হচ্ছে গুজব, ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। বর্তমানে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে নির্বাচন কেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি, যার প্রধান টার্গেটে বিএনপি এবং দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম এবং প্রতিবেদনে যেমনটি দেখা গেল যে নির্বাচন পেরিয়েও নির্বাচন কেন্দ্রিক নানান গুজব কিন্তু এখনো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এসব নিয়ে কথা বলবো, আগেই জানিয়েছি আমাদের সাথে আছেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহাতা বাবির, তার কাছে চলে যাচ্ছি। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। শুরুতেই জানতে চাই নির্বাচনের সময়টাতে, মানে আমরা যদি 11-12 তারিখ ধরি, তখন আসলে ব্যস্ততা কেমন ছিল এবং তখনকার গুজবগুলো কি ধরনের দেখেছেন? আচ্ছা, ধন্যবাদ। ব্যস্ততা গণমাধ্যম কর্মীরা যেরকম পার করেছেন, আমরা কোনো অংশে আসলে কম পার করিনি। আমাদের নির্ঘুম রাত কাটাতে হয়েছে গত ৩-৪ দিন, কারণ বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং আমরা দেখে আসছিলাম যে 2025 সালের শুরু থেকেই নির্বাচন কেন্দ্রিক অনেক অপতথ্য আসছিল এবং চূড়ান্ত পর্যায়ে এসে গত 3-4 দিনে এটা একটা বিস্ফোরণ ঘটেছে অপতথ্যের, এবং এগুলো ডিবাঙ্ক করতে গিয়ে আসলে ফ্যাক্ট চেকাররা আসলে ক্লান্তিহীনভাবে কাজ করেছে, যেহেতু এই জিনিসগুলো ডিবাঙ্ক করাটা ইমিডিয়েট ভিত্তিতে প্রয়োজন ছিল, কারণ নির্বাচনের দিন এই জিনিসগুলো অনেকভাবে প্রভাবিত করতে পারতো। আমরা যেটা দেখেছি যে 18 জন এমপি প্রার্থী একেবারে নির্বাচনের দিনই তারা সরে দাঁড়িয়েছেন, এরকম ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছিল, যেগুলো আসলে তাদের জন্য একটা ক্ষতিকর ছিল। এবং এই ধরনের দাবিগুলোতে এআই এর ব্যবহার, ডিপফেকের ব্যবহারও ছিল। তো এরকম ইমিডিয়েট অনেক ইস্যু এসছে এবং আমরা দেখেছি নির্বাচনের দিনই আমরা 104টি অপতথ্য শনাক্ত করেছি, যেটা বাংলাদেশের নির্বাচন ইতিহাসে সম্ভবত এত বেশি অপতথ্য আমরা একদিনে দেখিনি কখনোই। এবং সব মিলিয়ে আমরা যেটা দেখেছি, রিউমার স্ক্যানার যেটা দেখেছে যে নির্বাচন কেন্দ্রিক
পুরো পুরো নির্বাচনের এই বিষয়টাতে আমরা প্রায় 1000-এর বেশি অপতথ্য শনাক্ত করেছি গত 1 বছরে, এবং এই অপতথ্যগুলোতে সবচেয়ে বেশি যেটা অবদান রেখেছে সেটা হচ্ছে যে ভুয়া ফটো কার্ড, এআই এর ব্যবহার, যেটা আমরা বরাবরই বলে এসেছিলাম যে এই দুইটা বিষয় সবচেয়ে বড় থ্রেট থাকবে। এবং ফাইনালি নির্বাচনের দিন এসেও আমরা ডিপ ফেক ভিডিওর ব্যবহার দেখেছি, যে ডিপ ফেক ভিডিওর মাধ্যমে প্রচার করা হচ্ছিল যে প্রার্থী আমরা 2জন প্রার্থী ডিপ ফেক ভিডিও দেখেছি। একজন হচ্ছেন খাগড়াছড়ির সমীরণ দেওয়ান, তার ডিপ ফেক ভিডিও ছড়িয়ে বলা হচ্ছিল যে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নারায়ণগঞ্জের একজন এমপি প্রার্থীও একই ধরনের এআই কন্টেন্টের শিকার হয়েছেন। তো যেগুলো আসলে ঝুঁকি ছিল, এবং আমরা আগেও বলে আসছিলাম যে এআই এবং ডিফেক প্রার্থীদেরকে একেবারে সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে ধরা করবে। এবং ভুয়া ফটো কার্ডও নির্বাচনের দিন অনেক ছড়িয়েছে, এবং আমরা আমাদের পরিসংখ্যানে দেখিয়েছি যে সর্বাধিক অপতথ্যের যে প্রধান উপাদানটাই ছিল ফটো কার্ড, যেটা নির্বাচনের দিন প্রায় আমরা 40টির বেশি ভুয়া ফটো কার্ড শনাক্ত করেছি, যেগুলোতে ভুয়া বক্তব্য রাজনীতিবিদদের, একেবারে নেতৃস্থানীয় যারা ভোট দিতে গিয়েছেন তাদেরকে সেখানকার বক্তব্যগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে। এই ধরনের অপতথ্যগুলো আমরা দেখেছি, এবং নির্বাচন শেষ কিন্তু অপতথ্য কিন্তু এখনো শেষ হয়নি। আমরা যেটা দেখছি যে নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সহিংসতা বা ভাঙচুর বা অগ্নিসংযোগের খবর কিছু কিছু আসছে, কিন্তু এগুলোকে পুঁজি করে দেখলাম যে ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে, যেগুলো আসলে পুরনো সংখ্যালঘুদের উপর হামলা বা এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা, এই ধরনের কিছু কন্টেন্ট আমরা দেখেছি যেগুলো আসলে আগে থেকে অনলাইনে আছে, যেটা মানে এই 2-1 দিনের ভিতরের ঘটনা নয়। তো এটাও আমরা আগে থেকে বলছিলাম যে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্রিক অনেক তথ্য ছড়াবে, যেটা ইমিডিয়েটলি অনেক ক্ষেত্রেই হচ্ছে মানুষকে প্রভাবিত করবে যে এই ধরনের বিষয়গুলো থেকে প্রতিক্রিয়া দেওয়া বা প্রভাবিত হওয়া। তো এই জিনিসগুলো আমরা এখন দেখছি। নির্বাচনের এই কয়দিন কি বিশেষ কোনো দল কিংবা নেতা কে টার্গেট করতে বেশি দেখা গেছে, এই ধরনের কোনো ব্যাপার কি চোখে পড়েছে? হ্যাঁ, আমরা আমাদের যে পরিসংখ্যান আমরা দেখিয়েছি, নির্বাচনের দিনের একটা পরিসংখ্যান আমরা গত রাতে পাবলিশ করেছি, 71-এও এটা প্রচার করেছে গত রাতেই, যেটাতে আমরা দেখিয়েছিলাম যে নির্বাচনের দিন সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছে বিএনপি, এবং দলের চেয়ারপারসন একক ব্যক্তি হিসেবে তিনি সবচেয়ে বেশি 12টি অপতথ্যের শিকার হয়েছেন, তারেক রহমান। এবং এই কেন্দ্রিক বিষয়গুলোতে আমরা যেটা দেখলাম যে গত 1 বছরের যে পরিসংখ্যান আমরা সামারি যখন করলাম, তখনও দেখলাম যে বিএনপি সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছে। স্বাভাবিকভাবে সরকার তাদের হচ্ছে দল আসন বেশি, এবং তারা অনেক বেশি জায়গাতে তাদের বক্তব্য ছিল বা নির্বাচনী প্রচারণাগুলো তো তাদের অ্যাক্টিভিটি গুলো বেশি থাকার কারণে তারা যেমন অপতথ্যের শিকার হয়েছেন, এবং প্রতিদ্বন্দ্বী 2টি দল এনসিপি এবং জামায়াত তারাও অপতথ্যের শিকার হয়েছেন কাছাকাছি পর্যায়ে। তবে সবচেয়ে বেশি অপতথ্য আমরা যেটা দেখেছি যে বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সবচেয়ে বেশি ছিল। আমরা নির্বাচন পরবর্তী গুজবগুলো নিয়েও আলাপ করব নিশ্চয়ই আপনার সাথে। একটা বিরতির সময় হয়েছে, আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে থাকবার জন্য। আপনার কাছে ফিরছি আবারও একটু পরেই। দর্শক, আজকের এই আয়োজনে এই মুহূর্তের সময় ছোট্ট একটা বিরতির, 71-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহাতাব আবির যুক্ত আছেন। আবারও চলে যাচ্ছি তার কাছে। যেটি বলছিলাম যে নির্বাচন পরবর্তী আমরা আসলে একটু কথা বলতে চাই যে গুজবগুলো কেমন দেখছেন। আজকে আমরা প্রতিবেদনে যে দেখাচ্ছিলাম সেখানে অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রম, তারা ক্ষমতা হস্তান্তর সহ যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা নিয়ে কিছু কার্যক্রম যেগুলোকে অপতথ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। আপনারা কেমন দেখছেন? আচ্ছা, এখানে দুটো বিষয় নির্বাচন পরবর্তী যে অপতথ্য, একটা হচ্ছে যে ফলাফল নিয়ে এখনো অপতথ্য ছড়ানো হচ্ছে। যেমন ঢাকা 8-এর একটা বিষয় ছিল যে রিভিউ আবেদন করা হয়েছে বা ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, এই ঘটনায় এটা একটা অপতথ্য ছিল। গত রাতে রীতিমতো ফ্লাডেড হয়ে গিয়েছিল অনলাইন। আমরা ইসির সাথে কথা বলেছিলাম গত রাতেই, তারা বলেছে তাদের এটা এখতিয়ার নেই, এটা যখন গ্যাজেট হবে, যেটা আজকে সকালে হয়েছে, তারা গত রাতে বলেছে যে গ্যাজেট হওয়ার পরে এটা তারা চাইলে যাদের অভিযোগ আছে তারা হাইকোর্টে এটা আবেদন করতে পারে। আর আজকে যেটা আমরা দেখছি যে অপতথ্য হচ্ছে যে জোট ভিত্তিক ফলাফল কিছু দেখানো হচ্ছে, যেটা আসলে ভুয়া, কারণ জোট ভিত্তিক ফলাফল এখনো ইসি প্রকাশ করেনি। আমরা আজকে সন্ধ্যায় ইসির সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে তারা এখনো এটার গণনা করছেন, জোট ভিত্তিক ফলাফল তারা এখনো প্রকাশ করেননি, এবং কোনো গণমাধ্যমকেও এই ধরনের ফলাফল তারা দেননি। সেটা হয়তো আগামীকাল হয়তো সম্ভাবনা আছে প্রকাশের। তো এই ধরনের গুজব ফলাফল কেন্দ্রিক এখনো আসছে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে সহিংসতার যেটা বিষয়, এবং এই সহিংসতা কেন্দ্রিক একটা কিছু স্পর্শকাতর কিছু বিষয় আছে। যেমন একটি আজকে সকাল থেকে ভাইরাল ছিল, একটা হচ্ছে এনসিপির এক নারী সদস্য বা নেত্রীকে গণধর্ষণের অভিযোগ ছিল বিএনপির বিরুদ্ধে। তো যেটা দেখা গেল যে আমরা যাচাই করে দেখলাম যে এটা আসলে পারিবারিক একটা ঘটনা, সেটাকে রাজনৈতিক
একটা আঙ্গিক দেওয়া হয়েছে, এটা একটা ভুয়া তথ্য। এই ধরনের কিছু সহিংসতা কেন্দ্রিক, ডাকসু কেন্দ্রিক কিছু অপতথ্য গত রাতে দেখেছিলাম আমরা, যেগুলো পুরনো ভিডিও, সেগুলোকে বলা হচ্ছে যে ডাকসুতে সহিংসতা কেন্দ্রিক বিভিন্ন ঘটনা বা মিছিল হচ্ছে। তো এগুলো একটু অপতথ্য হচ্ছে। আর একটা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে, যেটা আপনারাও দেখিয়েছেন, আমরা এটা ডিবাঙ্ক করেছি যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এমন একটা এআই ছবি ছড়াচ্ছিল, কিন্তু দেখা গেল যে তিনি আজকেই সংবাদ সম্মেলন করেছেন, প্রেস মিট করেছেন সরাসরি। তো এই ধরনের কিছু অপতথ্য ছড়াচ্ছে এবং আগামী দিনগুলোতে পরশুদিন হয়তো শপথ হবে, মন্ত্রিসভার আনুষ্ঠানিক তারা দায়িত্ব গ্রহণের একটা প্রক্রিয়া আছে, তখন হয়তো এই শপথ কেন্দ্রিক, আমরা যেটা 2024 সালে দেখেছিলাম, শপথ কেন্দ্রিক বা মন্ত্রী কে হচ্ছেন না হচ্ছেন এই কেন্দ্রিক কিছু অপতথ্য আসার একটা শঙ্কা আছে। আমার কাছে একটা লিস্ট এসেছে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন, এগুলো নাকি ইতিমধ্যেই ভাগাভাগি হয়ে গেছে, এবং যিনি পাঠিয়েছেন আমাকে এই লিস্ট, তিনি কিন্তু এমন না যে প্রত্যন্ত অঞ্চলে থাকেন, পড়াশোনা জানেন না, এমন না। আমরা যাদেরকে সচেতন বলি, যারা রাজনৈতিক অঙ্গনের খবরাখবর রাখেন, তারাও তো বিশ্বাস করছেন। তার পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে এআই এর ব্যবহার, ডিপ ফেক ভিডিওগুলো, এগুলো তো আসলে মানুষকে নিঃসন্দেহে তাহলে বিভ্রান্ত করছে। আপনার পরামর্শ কি হবে সাধারণ মানুষের জন্য, যারা এসব মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা দেখছেন, চোখ রাখছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে এই মুহূর্তে? এই মুহূর্তে হচ্ছে আমি যেটা বললাম যে ফলাফল কেন্দ্রিক আমরা যেটা দেখি যে এখনো আমাদের কাছে রিকোয়েস্ট আসছে যে হ্যাঁ এই ফলাফল নিয়ে তো এই দেখছি, এগুলোকে আসলে সত্যি কিনা। তা আমরা যেটা বলবো যে আপনারা নির্বাচন কমিশন কি ঘোষণা দেয় এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে তারা এই জিনিসগুলো বিভ্রান্তি থেকে হচ্ছে সরে আসবে। কারণ গণমাধ্যম ইসি থেকে তথ্য নেয় এবং ইসি যে তথ্যটা দেয় সেটাই কিন্তু আসলে ফাইনাল। এই যে ইসি নিজেরাও বলো যে গ্যাজেটের উপর নির্ভর করতে, সেটা গ্যাজেট আজকে সকালে আসলো, এখন সবকিছু কনফার্ম, এখন কোনো রেজাল্ট রিভিউর কিছু নেই, কারণ এটা এখন পরবর্তীতে হাইকোর্ট থেকে যদি কেউ যায়। তো এই ধরনের কিছু তথ্য যারা অথরিটি, সংশ্লিষ্ট অথরিটি, তাদের উপর যদি তার মানুষজন নির্ভর করে বা তাদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোতে চেক করে বা মূলধারার গণমাধ্যমগুলোতে খবরগুলো দেখে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অপতথ্যের ঝুঁকি থেকে আসলে কমে আসা সম্ভব। এটাই হচ্ছে এখনকার শর্টেস্ট হচ্ছে সাজেশন আমাদের পক্ষ থেকে। পরিস্থিতি যেমনটা দেখা যাচ্ছে, মানে এখন তো যেহেতু সবকিছুই পরিষ্কার, ফলাফল চোখের সামনে, সরকার গঠন করতে যাচ্ছে, কারা কে কে থাকতে যাচ্ছেন সংসদে, এগুলো সবই পরিষ্কার। এই সময়টাতে আসলে আপনি নতুন সরকারকে কি ধরনের পদক্ষেপ আশা করেন? এই গুজব কিংবা অপতথ্য কেন্দ্রিক যে একটা মানে জোয়ার চলছে, একটা সন্ত্রাস চলছে অনলাইনে, এটাকে প্রতিরোধ করার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখেন, ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিছু পদক্ষেপ নিয়েছিল। সিএফ রেস ইম্প্যাক্ট একটা প্ল্যাটফর্ম ছিল তাদের, এটাতে নিঃসন্দেহে কিছু না কিছু উপকার অনেক মানুষের হয়েছে বা আমরাও অনেক ক্ষেত্রে ইতিবাচক ফিডব্যাক পেয়েছি। তো বিএনপি এই যে অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারে এবং এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটা আলাদা সেল গঠন করা যেতে পারে এবং আইন যেগুলো আছে সেগুলো খুবই ব্যাকডেটেড এবং এই দীর্ঘসূত্রিতার কারণে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা এই আইনগুলো সাহায্য নিতে চায় না। তো সেক্ষেত্রে কিছু দৃষ্টান্তমূলক কাজ যদি শুরুতেই করে দেখানো যায় বা বিএনপি সরকার যদি এটা করতে পারে, অনেক ক্ষেত্রে মানুষ এই জিনিসগুলোতে ঝুঁকবে, যে ব্যবস্থা নেওয়ার দিকে, যেটা আসলে ভুক্তভোগীরা নিতে চান না। তো এটাই আমাদের একেবারে বেসিক পরামর্শ, যে আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনের দিকগুলোতে যাতে আরেকটু কার্যকরী করা যায় এবং সেক্ষেত্রে যাতে মানুষ এটার প্রতি ইতিবাচক ভাবে সাড়া দেয় এবং ভুক্তভোগীরাও যাতে ব্যবস্থা নেওয়ার প্রতি আগ্রহ দেখায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অপতথ্যের প্রভাবটা আমার মনে হয় যে কমে আসবে। এই সাম্প্রতিক সময়ে যে অপতথ্যগুলো ছড়িয়েছে, আপনি যে বিশাল সংখ্যা বললেন, পরিসংখ্যানটা তো অনেক বড়, বেশিরভাগই কি আসলে ফেক আইডি থেকে ছড়িয়েছে? তেমনটাই কি দেখেছেন? না, ফেক আইডি যে তো থেকে ছড়িয়েছে এমন বলা যাবে না, অনেক ভেরিফাইড অ্যাকাউন্ট এবং দায়িত্বশীল অনেক ব্যক্তিও ছড়িয়েছে। এক্ষেত্রে অনেক দলের ভেরিফাইড পেজ থেকে ছড়িয়েছে, অনেক দায়িত্বশীল। আমি যদি বলি যে আজকেও একটা গণভোট নিয়ে একজন দায়িত্বশীল ব্যক্তি যিনি নিয়মিত টক শোতে কথা বলেন, তিনি ছড়িয়েছেন। আমরা যখন এটা ফেসবুক পোস্ট করি, এরপরে তিনি এটা ডিলিট করে দেন এবং কোনো রকম ডিসক্লেমার দেন নাই। তো আমরা যেটা সার্চ করে পরে দেখলাম যে ওনার থ্রুতেই অনেকে এটা নিয়ে কথা বলা শুরু করেছেন। এটা কিন্তু বড় ঝুঁকি, যে আমরা শুধু ফেক আইডিকেই দোষ দিতে পারি না, দায়িত্বশীল অনেক ব্যক্তি কোনো রকম ক্রস চেক ছাড়াই এই জিনিসগুলো প্রচার করছেন, যেটা একটা বড় ঝুঁকি। কারণ তাদেরকে কিন্তু মানুষ বিশ্বাস করে, নিয়মিত টক শোতে দেখেন এবং তাদের কথাগুলো অনেকে সত্য ধরে নিয়ে এটা নিয়ে আলোচনা করেন। আমাদেরকে অনেকে গালিগালাজ করেন যে না, উনি তো দায়িত্বশীল, উনি বলছেন, আপনারা মানে কেন এটাকে ভুল বলছেন। আমরা কিন্তু প্রমাণ সহ দেখাই, তবু মানুষ তাদেরকে বিশ্বাস করে দেখে তাদের কথাগুলোকেই সত্য বলে ধরে নেয়। তো এটা একটা বড় ঝুঁকি, শুধুমাত্র ফেক আইডিকে আসলে দোষ দেওয়ার মতো না। আরেকটা ব্যাপার যেটা আমরা নির্বাচনের আগে, ইনফ্যাক্ট 24-এর 5 আগস্টের পর থেকে অনেক দেখেছি যে দেশের বাইরের বিভিন্ন আইডিগুলো খুব অ্যাক্টিভ ছিল গুজব ছড়ানোর ক্ষেত্রে। সেই প্রবণতাটা কি এখনো আগের মতোই আছে?
অবশ্যই আছে এই কারণে যে দেশের বাইরে কিছু অ্যাক্টিভিস্ট আছে, সেটা অনেকেই জানেন, অনেকেই চিনেন, আমি নাম বলছি না। তারা কিন্তু বড় ধরনের ইনফ্লুয়েন্স করেছে এবং নির্বাচনের সময় আমরা দেখেছি, এবং তাদের ইনফ্লুয়েন্সের কারণে অনেক ক্ষেত্রে মানুষ প্রভাবিত হয়েছে, এবং আমরা এগুলো ধরে ধরে দেখিয়েছি যে কারা কিভাবে এটা করছে, এবং মানুষজন এই জিনিসগুলোতে কিন্তু আসলে প্রভাবিত হয়। নির্বাচনের ক্ষেত্রেও আমরা একটা ভুয়া প্ল্যাটফর্ম দেখেছি। আমি যদি আজকে বলি, কিছুক্ষণ সন্ধ্যার পরে আমরা পাবলিশ করেছি একটা প্ল্যাটফর্মের কথা, যারা হচ্ছে ভুয়া তথ্য দিচ্ছিল ফলাফল নিয়ে। এটার নাম হচ্ছে ইলেকশন ওয়াচ বাংলাদেশ। তো নির্বাচন কমিশনে কিন্তু এমন কোনো প্ল্যাটফর্ম ছিল না যেখানে হচ্ছে তারা অনলাইনে এগুলো প্রকাশ করবেন ফলাফল। তো তারা এটাকে কাজে লাগিয়ে একটা দলের পক্ষে হয়ে নিয়মিত প্রচার করছিল এই ফলাফলগুলো, এবং মানুষ এটাকে গ্রহণ করে নিয়ে এটাকে সরকারি ভেবে প্রচার করছিল। এবং ওই ধরনের যারা অ্যাক্টিভিস্টের কথা আপনি বলছেন বা আমি মিন করছি, তারা এই জিনিসগুলোকে প্রচার করছিল এটা সরকারি হিসেবে, এবং ফলাফলগুলো গ্রহণ করার জন্য প্রভাব খাটাচ্ছিল। তো এই জিনিসগুলো কিন্তু আসলে বড় আশঙ্কার জায়গা। বিদেশে যারা আছেন অ্যাক্টিভিস্ট হিসেবে যাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়, তো তারা কিন্তু বড় ধরনের নেতিবাচক প্রভাব রেখেছেন এই নির্বাচনে। তবে আমরা নিশ্চয়ই প্রত্যাশা রাখবো যে নতুন করে রাষ্ট্র পরিচালনায় নতুন দল, নতুন সংসদীয় যারা দায়িত্ব পালন করবেন, তারা নিশ্চয়ই এই বিষয়গুলোকেও গুরুত্ব সহই আসলে নোটিশ করবেন, অ্যাড্রেস করবেন। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। গুরুত্বপূর্ণ আলোচনা হলো আপনার সাথে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।